গল্প পাঠ শ্রী সমীর রক্ষিতের রেনুর মা ও ফরিদা। ওসমান মিয়া মারা যাবার পরে কাঁদেনি ফরিদা, কিন্তু এখন পেটের ছেলে আজিজ তাকে কাঁদাচ্ছে। ওসমানও ছিল জেদি, রাগ বিরাগ তারও কম ছিল না, কিন্তু হাজার রাগ করলেও শেষ পর্যন্ত ফরিদার কোনো কথা কি ফেলতে পারত সে? মেজাজ ঠান্ডা হলে তামাক টানা বন্ধ করে পায়চারি করত ওসমান। ফরিদা বুঝতে পারত স্বামীর মন নরম হয়েছে, তখন সে মুখ আরো শক্ত করে বসে থাকত। তারও মান অভিমান কি কম? শেষমেশ ওসমান কথা বলতো এরকম ভাবে, তুমি যখন এমন কইরা কইতেছ তাইলে, অর্থাৎ আপোষের প্রস্তাব। বিবির কাছে জারি জুরি আর কতক্ষণ খাটে করনি? আর মেয়েদের এতে গর্ব হয়, ফরিদারও হতো। কিন্তু আজিজুল, তার আজিজটা যাকে সে পেটে ধরেছে, তার সঙ্গে পেরে ওঠে না ফরিদা। বড় জেদি আর অভিমানী ছেলে, তার কাছে ফরিদার অভিমান ভেসে যায়। অথচ মন মানে না, মায়ের মন। নানা চিন্তা, ভয়, ত্রাস পাক খায় বুকের ভেতরে। জীবনে অনেক দুর্ঘটনা দেখেছে ফরিদা, অনেক শোক আর যন্ত্রণা তার মনটাকে চষার জমির মতো এবড়ো খেবড়ো করে দিয়েছে। তাই একটুতেই ভেঙে পড়ে ফরিদা, ভাবনায় বুকটা ধড়ফড় করে তার। ক্যাম্পের বাইরে এসে রাস্তার দিকে তাকিয়ে থাকে ফরিদা। তার দু চোখ চলে যায় বড় বড় শিশু গাছগুলোর ভেতর দিয়ে দূরে, যেখানে আগে চেকপোস্ট ছিল। এই পথেই তারা এসেছিল 20-25 দিনের পথ পায়ে হেঁটে। আর এখন দাঁড়িয়ে সে অপেক্ষা করে আজিজের জন্য। কখন ফিরবে সে, তার কোনো ঠিক নেই। গোড়াতে মুক্তিবাহিনী যেত ওপারে, বর্ডারের কাছাকাছি অঞ্চলে, খুব একটা ভেতরে ঢুকত না। সন্ধ্যায় চলে যেত, কখনো রাতেই কিংবা ভোরে ফিরে আসত। প্রথম যেদিন রাত্রে আজিজ সারা গায়ে জামা কাপড়ে রক্ত নিয়ে ফিরে এলো, খ্যাপার মতো চোখ হয়ে গিয়েছিল তার। সারা শরীর কাঁপছিল বাঁশ পাতার মতন। মুখ আর ঠোঁট দুটো রক্তশূন্য পাংশু হয়ে গিয়েছিল, যেন তার শরীর থেকে সব রক্ত বেরিয়ে গেছে। আজিজ বলছিল তার মাথা যেন ফেটে পড়ছে, ভয়ানক যন্ত্রণা মাথায়। নিজের হাতে মানুষ মারা সেই প্রথম, মানুষের রক্তের ছিটে গায়ে মুখে সেই প্রথম। তার 16 বছর বয়সের আজিজ। তাকে ধরাধরি করে ক্যাম্পের জনচারেক মিলে তার মাথায় জল ঢেলেছিল অনবরত। ফরিদা আজিজের মাথাটা দুহাতের সাপটে কোলে ধরে রেখেছিল, সেই শিশু বয়সে যেমন করে ধরে তাকে স্তন দিত, অবিকল সেই ভঙ্গিতে। তারপরে আর কোনোদিন এরকম অস্থির হয়নি আজিজ। এখন তো আর প্রতিদিন ফেরেও না, 7 দিন 10 দিন পরেও ফেরে। এখনই তো আজিজ নিজের শরীরে লেগে থাকা রক্ত নিজের হাতেই অবলীলায় মুছে ফেলে, এবং গর্বে হয়তো তার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। এর মধ্যে একদিন ফিরে এসে ডান হাত উঁচু করে সৈনিকের ভঙ্গিতে হেসে বলেছে, আজ আমি হাতের গ্রেডে 3টে পশুরে খতম করছি। 3টা পশু নিজের হাতে শেষ করে তার সর্বাঙ্গে যেন খুশির উত্তেজনা। গোড়াতে বারণ করত ফরিদা, আজিজ মুক্তিবাহিনীতে নাম লেখাক, এটা সে মনে প্রাণে চায়নি। কিন্তু জেদি ছেলেটা কথা শোনে না, বরং উল্টে সে ওসমানের মৃত্যুর কথা এমন করে বলতো, ফরিদার তখন নিজেরই লজ্জা হতো। কোন মুখে ছেলেকে সে ঘরে আটকে রাখবে? ফরিদার রক্ত টক করে প্রতিহিংসার আগুন জ্বলে উঠত। সে দৃশ্য কি ভোলা যায়? ওসমান মিয়ার খুন দেখেছে নিজের চোখে ফরিদা। এখনো মনে পড়লে মাথা ঝিমঝিম করে, সারা শরীর শক্ত হয়ে ওঠে। তার ভয় হয় সে আবার ফিট হয়ে যাবে, যেমন সে সেই দৃশ্য দেখে ফিট হয়ে গিয়েছিল। অবশ্য তার ফিটের ব্যামোটা আগে থেকেই ছিল। 19-20 বছর আগে এমনি মৃত্যুর দৃশ্য যখন সে প্রথম দেখে, যখন বাবা আর 17 বছরের ভাইকে এমনি খুন হতে সে দেখে, তখনই সে প্রথম অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপরে মাঝে মধ্যে সে অজ্ঞান হয়ে যেত। আর এই ফিটটাই তাকে বোধহয় সেদিন বাঁচিয়ে দিয়েছিল। ফিট না হলে সে ছুটে যেত, যেখানে গ্রেনেড নিয়ে খুঁচিয়ে গুলি খরচ না করে রাইফেলের কুদোর ঘায়ে ওসমান মিয়ার মাথাটা মিলিটারিরা চৌচির করে দিয়েছিল। ওসমান মিয়া শেষ চেষ্টায় গায়ের মোড়ল ছাবেদের পা জড়িয়ে ধরতে যাচ্ছিল, কিন্তু পারেনি। তখন
ফরিদার পক্ষে আর্তনাদ করে ওঠাই স্বাভাবিক ছিল, কিন্তু তার আগে সে ফিট হয়ে যায়। আর সেই সুযোগে আজিজ, করিম আর নির্মল তার শরীরটাকে তুলে নিয়ে ছুটে পালিয়েছিল দরগার ওপাশের জঙ্গলে। নয়তো ওসমানের বোন রাবেয়াকে যেমন করে পশুরা চেটে ফুটে খেয়েছিল, তারপর গুলি করে চিরদিনের মতো ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিল ঘরের মধ্যেই, তেমনি তাকে ওরা চেটে ফুটে খেত আর ঘুম পাড়িয়ে রেখে যেত। কিন্তু না, এসব কথা সে আর ভাববে না। তাকে অন্যমনস্ক দেখলে আজিজ যেমন তাকে ধমকায়, তেমনি করে নিজেকে ধমক দেয় ফরিদা। আজিজের হয়ে নিজেকেই সে নিজে শাসন করে। তার দৃষ্টিটাকে ক্যাম্পের এদিক ওদিকে ঘুরিয়ে নেয়, তারপর দূরে পিচ রাস্তার দিকে তাকায়। পরপর মিলিটারি গাড়ি ছুটে যাচ্ছে দ্রুত বেগে, আর ঠিক এই সময়ই সেই লোকটাকে তার চোখে পড়ল। লোকটা বড় রাস্তা থেকে নেমে শিশু গাছের পাশ কাটিয়ে এদিকে আসছিল। সঙ্গে সঙ্গে ফরিদার সমস্ত শরীরটাই দুলে উঠল ভূকম্পনের মতো। লোকটাকে দিনু সরকারের বউ ছুটে গিয়ে জাপটে ধরে। বউর মাথা খারাপ, সে এরকমই ছুটে যায়, যাকে সামনে পায় তাকেই দু হাতে জড়িয়ে ধরে। জিজ্ঞেস করে, আমার সুবল রে দেখছো? তার ছেলে সুবলকে তার সামনেই পাকিস্তানি মিলিটারিরা গলায় দড়ি বেঁধে গাছ থেকে ঝুলিয়ে দিয়েছিল। তারপর ছটফট করতেই একটা গুলি দিয়ে ফুটো করে দিয়েছিল তার কলজে। তাকে আর কারো পক্ষে দেখতে পাওয়া সম্ভব না, এটা সবাই জানে। তাই দিনু সরকার ওকে আটকে রাখে, কখনো বেঁধে রাখে ক্যাম্পের ভেতর। কাঁদতে কাঁদতে বোধহয় চোখের জল ফুরিয়ে গেছে। এখন আরও কাঁদে না, ঝিম মেরে অথর্বের মতো পড়ে থাকে ক্যাম্পে। কিন্তু সুযোগ পেলেই কখনো সখনো আচমকা ছুটে আসে লোকটাকে জড়িয়ে ধরতে। লোকটাও ঘাবড়ে গেছে, কিন্তু এই জন্য ফরিদার শরীরটা দলে ওঠেনি। সে ভয় পেয়েছে, লোকটাকে সে চিনতে পেরেছে বলে। লোকটা গতকাল পরশুও ঘুরে গেছে, দূর থেকে খুঁটিয়ে খুঁটিয়ে ফরিদাকে লক্ষ্য করেছে। আর সঙ্গে সঙ্গে ফরিদা ক্যাম্পের ভেতরে গিয়ে গা ঢাকা দিয়েছে। না দিয়ে উপায় কি? 19 কি 20 বছর আগেকার পুরনো জীবনের কথা সে এতদিন ধরে ভুলে থাকতে চেষ্টা করেছে। সবটা সে ভুলতে পারেনি, কিন্তু এতকাল কেটে গেছে সবার চোখের আড়ালে। কিন্তু চোখের আড়াল হলেই কি সব ধুয়ে মুছে যায়? ফরিদার চোখও চলে যায় লোকটার দিকে। রক্তের টান লাগে, একবার ছুটে যেতে ইচ্ছে করে, গিয়ে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, তোমার নাম মধু ঘোষ না? কিন্তু ছুটে যাওয়াও হয় না। ক্যাম্পের ভেতরে পালিয়ে যেতেও পা বেঁধে যায়। কতক্ষণ এরকম নিশ্চল ভাবে কেটে গিয়েছে খেয়াল করেনি ফরিদা। কখন যে লোকটা পায়ে পায়ে এগিয়ে এসে তার কাছাকাছি দাঁড়িয়েছে সেটাও যেন সে টের পায়নি। শুধু হঠাৎ সে চমকে ওঠে দুটি শব্দে, রেনু না? মুহূর্তে ঘোমটা টেনে দেয় ফরিদা। শুধু নিজের মুখটাকে নয়, সমস্ত শরীরটাকে সে আড়াল করে ফেলতে চায়। লোকটি সামান্য দূরে দাঁড়িয়ে উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। তার চোখও গিয়ে পড়েছিল লোকটার উপরে, আর সঙ্গে সঙ্গে চোখে পড়েছিল ডান হাতে সেই 6টা আঙুল। চোখ মুখের অনেক ভাঙচুর হয়েছে ঠিকই, চুলেও পাক ধরেছে, কিন্তু চিনতে কি ভুল হয়? রক্তের টানকে কে অস্বীকার করতে পারে? তবু লজ্জা, অভিমান, আবেগ ভেতরে একাকার হয়ে তাকে মুখ করে দেয়। লোকটা উদ্গ্রীব গলায় বলে ওঠে, রেনু, আমরা চিনতে পারিস নাই? আমি মধু। ওসমানের মৃত্যু চোখে দেখে যে ফরিদা কাঁদতে পারেনি, আজ সে কান্না বেরিয়ে আসতে চায়। চোখের জলে সব ভেসে গেলে ফরিদা যেন বেঁচে যায়, তবু সে কাঁদতে পারে না, দম বন্ধ করে দাঁড়িয়ে থাকে। মধু আবার বলে, আমি তোরে কিন্তু চিনতে পারছি রেনু। আর ধরে রাখতে পারে না নিজেকে। কোন রকমের চাপা আবেগে সে বলে ওঠে, তোমাকে রেনু আর নাই দাদা, আমি অহন ফারিদা। মধু অবাক হয় না, অবাক হওয়ার কথাও নয়। যে রেনু 19 বছর আগে ওপারে দাঙ্গায় উধাও হয়ে গিয়েছিল, সে যে এখন ফরিদা বা শবনম বা লতিফা, এরকম একটা কিছু হয়ে গেছে, সেটা তো তারা ধরেই নিয়েছিল।
বাবার ছোট ভাই রতনের মৃতদেহ পেছনে ফেলে রেনু নির্দেশ মেনে নিয়ে মাকে সঙ্গে করে মধু যখন পালিয়ে এসেছিল, তখন শুধু অনুতাপ আর লজ্জা ছাড়া বুকের মধ্যে কিচ্ছু ছিল না। তারপর আবার এপারে এমনি ভাবে তাদের দেখা হবে কে জানতো। এতদিন মৃত্যুর মতো একটা ব্যবধান তাদের আড়াল করে রেখেছিল, যে পুনর্জন্মের মতো আবার 1.5 যুগ পরে দাদা আর বোনে দেখা, হারিয়ে যাওয়ার দুঃখ, স্মৃতি, ফিরে পাওয়ার উত্তেজনা, সব মিলেমিশে এক দুর্বোধ্য অনুভূতি চলকায় মধুর মনে। কত কথাই তো বলতে ইচ্ছা হয়, কিন্তু গুছিয়ে কিচ্ছু বলতে পারে না। সে ছোট্ট করে শুধু বলে, আবার তোর দেখা পামু কোনোদিন ভাবতেই পারি নাই রে রেনু। আমি কি ভাবতে পারছিলাম তোমাকে ফিরা দেখুন। রেনু স্থিমিত গলায় উচ্চারণ করে, তোদের বুঝি খুব কষ্ট হয়েছে? কেমনি আইলি এপারে? উদ্বিগ্ন গলায় প্রশ্ন করে মধু। 20-25 দিন হাইটটা আইছি, কি যে কষ্ট গেছে চোখে না দেখলে বিশ্বাস হবে না। বলতে বলতে গলা কেঁপে যায় রেনুর। আর কে কে আছে তোর? মধুর গলায় সস্নেহ প্রশ্ন। থাকার মধ্যে আছে এখন এক ছাওয়াল আজিজ, তার বাপরে তো মিলিটারিরা খুন করছে বলেই কেমন বিব্রত বোধ করে রেনু। আজিজের বাবা ওসমান 19-20 বছর আগে যারা তাকে ধরে নিয়ে গিয়েছিল তাদের একজন। হঠাৎ বোধহয় তার এই কথাটা মনে পড়ে যায়। হয়তো মধুর মনেও এ কথা আসছে, কিন্তু সে তাড়াতাড়ি জিজ্ঞেস করলো, ছেলে কত বড় হয়েছে এখন? 16 বছর, অন্যমনস্কভাবে বলল রেনু। মধু কি তখন 17 বছরের তার ভাই রতনের কথা ভাবছিল? কিংবা রেনু, যে রতনকে ছেলেবেলায় নিজের কোলে কোলে রাখত, মা ব্যস্ত থাকতো সংসারের কাজে, কাজে ছোট ভাই সারাক্ষণ থাকতো তারই কোলে। আদর করে রেনু তাকে ডাকত রত্নরতুয়া। মধু বলে, তোর ছেলে কোথায় দেখি একবার। রেনুর উৎকণ্ঠা আবার ফিরে আসে। সে বলে, সাওয়ালে কি ঘরে থাকে? যুদ্ধে গেছে। আগে তো রোজই ফিরত, যুদ্ধ শুরু হয়ে গেছে, বলে গেছে কবে ফিরুম তার ঠিক নাই। তার গলার আওয়াজে দুশ্চিন্তা, ভয় ফুটে ওঠে। তাড়াতাড়ি মধু বলে, চিন্তা করিস না, ঠিক ফিরবো, ওরা তো জিততে আছে। কপালে কি আছে কে জানে, আমার কপালটাই তো পুরা, বড় ভয় লাগে। রেনু ক্লিষ্ট চোখে দূরে তাকায়। তার সারা মুখে শরীরে উদ্বেগ। মধু তাকে অন্য ভাবনায় নিয়ে আসার চেষ্টা করে। খুব অত্যাচার হয়েছে ওপারে, কত লোক যে মারা গেছে। অত্যাচার? অবাক চোখে তাকায় রেনু। সেসব কথা কইও না দাদা, চোখের উপর কত খুন দেখলাম, কি যে গেছে মনের উপর দিয়া, বলে ইতস্তত করে রেনু। সেসব দুঃখের কথা যেন মুখে আনতেও তার ভয় হয়। তার চোখে মুখে আতঙ্কের ছায়া স্পষ্ট হয়ে ওঠে। তাই সে প্রসঙ্গ পাল্টায়, তোমরা কেমন আছো কও? আর থাকা, কোন রকমে একটা জবরদখল কলোনিতে মাথা গোছার ঠাই পাওয়া গেছে, একটা চিরুনি কলে চাকরি করি। মধু কোন রকমে শেষ করে। বিয়া থাকারও নাই? রেনু তার দাদার ভাঙাচোরা মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে। নিজের লোক সবাই সুখে থাকুক, এটাই বোধহয় সবাই প্রত্যাশা করে, রেনুও করে। তবু যত খুশি হয়ে বলার কথা তেমনি খুশি হয়ে ওঠে না মধু। সে সাদা গলায় বলে, হ্যাঁ রে, বিয়ে একটা হয়ে গেছে। সাওয়াল না মাইয়া? উৎসুক প্রশ্ন রেনুর। না হইলেই ভালো ছিল, এখন আর কি উপায় করি, তার 2টা মাইয়া হয়েছে, মধু বিষণ্ণ গলায় বলে। ঠিক এ সময়ে কি একটা কথা জিজ্ঞেস করতে গিয়ে থমকে যায় রেনু। মধু তার বিব্রত মুখটা দেখে। রেনুর সারা মুখে একটা চাপা যন্ত্রণার আভাস। মনে মনে মধু ভাবে, মায়ের কথা তো একবারও জিজ্ঞেস করেনি রেনু। আসলে রেনুর মনেও তখন মায়ের কথা তোলপাড় করছে, কিন্তু কোন মুখে সে মায়ের কথা জানতে চাইবে? মায়ের কথা মনে আসতেই বাবার মৃত্যুর দৃশ্য চোখে ভেসে ওঠে।
সেদিনই প্রথম রেনু ফিট হয়ে গিয়েছিল। আর তার আগে তার ছোট ভাই রতনটা বাবাকে আক্রান্ত হতে দেখে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ঝাঁপিয়ে পড়েছিল। সঙ্গে সঙ্গে তার পিঠে ঢুকে গিয়েছিল এক তীক্ষ্ণ বর্ষা। ফিনকি দিয়ে রক্ত উঠেছিল। সঙ্গে সঙ্গে সমস্ত চলাচল হঠাৎ দুলে উঠেছিল রেনুর সামনে। সে অজ্ঞান হয়ে গিয়েছিল। জ্ঞান ফিরে পেয়ে সে নিজেকে আবিষ্কার করেছিল কিছু অপরিচিত লোকের মধ্যে। তাদের কারো কারো শরীরে তখনও রক্ত লেগেছিল। মনে মনে মধু চায় রেনু মার কথা বলুক। গতকালই সে যখন রেনুকে দেখে সঠিক চিনতে পেরেছিল, তখনই বাড়ি গিয়ে মাকে তার কথা বলেছিল মধু। কিন্তু মা তার দিকে তাকিয়েছিল মাত্র। সেই দৃষ্টি দেখে তার মনের কোনো কথা অনুমান করা যায় না। মধু আস্তে করে বলল, রেনু, মায়েরে তোর কথা কইছি। বিব্রত রেনু আরো বিব্রত হয়ে যায়। সে আঁচল দিয়ে মুখ ঘষে, তারপর মৃদু উত্তেজনার সঙ্গে বলে, মা কেমন আছে রে দাদা? মার থাকা আর না থাকা, বাতে শরীরের অর্ধেক অবশ, বেশি হাঁটতে চলতে পারে না। তার উপর দেশ ছাড়ার পরে সেই যে কথা বন্ধ হয়েছে, মাঝে মধ্যে একটা একটা কথা কয়, আর সবসময় চুপচাপ বসে থাকে ঠাকুরের আসনের সামনে। বলে মধু চুপ করে থাকে। হঠাৎই রেনু প্রশ্ন করে, রতনের জন্য কাঁদাকাটা করে না? রতনের কথাই বারবার আজ রেনুর মনে পড়ছে। খুব সম্ভবত এই জন্য যে আজিজুলের বয়সও এখন 16 বছর। 17 বছরের রতনের কথা যতবার মনে পড়ছে, ততবারই আজিজুলের মুখটা ভেসে উঠছে তার মনে। না রে, মা চোখে জল দেখি নাই কোনোদিন, মধু উদ্বিগ্ন রেনুকে জানায়। রেনু ভাবে, কাঁদলে তবু ভালো, শোকে দুঃখে কাঁদতে না পারলে মানুষের মনে যন্ত্রণা বড় বেশি অসহ্য হয়ে ওঠে। মধু অবাক হয়ে রেনুকে দেখে। এখনো সে একবার মাকে দেখার কথা বলছে না। সে কি মাকে দেখতে চায় না? চিন্তিত রেনুকে চমকে দিয়ে মধু বলে, মা আর বেশি দিন বাঁচবে না রে। রেনু তবু নিরুত্তর। মধু অবাক হয়, তারপর স্পষ্ট করে বলে, মায়ের একবার দেখতে যাবি না রেনু? রেনু মাথা হেট করে, যেন সমস্ত গ্লানি তার মাথার উপরে বোঝার মতো হয়ে বসে। সে ইতস্তত করে, তারপর অপরাধীর মতো গলায় বলে, আমার কি সেই মুখ আছে রে দাদা? মায় কি আমারে? মধু অবাক হয়ে ভাবে, মেয়ে ভয় পায় তার মার কাছে গিয়ে দাঁড়াতে। মায়েরও তো অস্থির হয়ে উঠবার কথা ছিল, কিন্তু মার সেই উদাসীন মুখ, নিরুত্তর চাউনি, মনে পড়ায় এবং রেনুর সংকুচিত ভাব দেখে তার মন বিষণ্ণ হয়ে ওঠে। নিজের মনটাকে শক্ত করে সে বলে, মায়েরে দেখতে যাবি না? তাই কি হয়? আমি তোরে কাল বিকালে আইসা নিয়ে যাবো না রেনু। রেনু মুখে আঁচল চাপা দিয়ে দাঁড়িয়ে থাকে। বিকেলে নিয়ে যেতে চায় কেন তার দাদা? সে ভাবে, রাতে তো ব্ল্যাক আউট, চারিদিক তখন অন্ধকার থাকবে বলে কি, যাতে লোকের চোখে না পড়ে। ক্লান্ত গলায় রেনু বলে, থাক দাদা, আমার ভয় লাগে। মায় যদি। মুখে কথা বললেও সেই মুহূর্তে রেনুর মনটা অভিমানে কেমন যেন প্লাবিত হয়ে যায়। বড় মেয়ে বলে মায়ের আদরটা সে কত পেয়েছে সে কথা তার মনে আসে। সংসারের সব কাজে সে ছিল মায়ের সর্বক্ষণের সঙ্গী। সেই মা তো দাদাকে বলে দেয়নি তাকে জোর করে নিয়ে যেতে। কিন্তু পরক্ষণেই আবার নিজেকে অপরাধী মনে হয়। সে এখনো বেঁচে আছে, এটাই হয়তো মার কাছে অপরাধের ব্যাপার, অবিশ্বাস্য ব্যাপার। মা কি কখনো তার এই রকম পরিণতি কোনোদিন চেয়েছিল? তবু মধু জোর দিয়েই বলে, তোর ভয় নাই, তুই তো ইহা থাকিস, তোরে আইসা আমি নিয়ে যাব। কিন্তু স্থির হয়ে দাঁড়িয়ে থাকে রেনু। অনুতাপ, লজ্জা আর ভয়ের আশঙ্কা স্রোত তার কণ্ঠ অবধি উঠে আসে। সে মনে মনে বলে, আমার যাওয়া চলে না, যাওয়ার মুখ নেই আমার। তাহলে আমি যাই রে রেনু। মধু চলে যাওয়ার উদ্যোগ করে, কিন্তু চলতে গিয়ে পিছন ফিরে রেনুর সংকুচিত শরীরটা দেখে হঠাৎ থমকে যায় সে। সহসা ছোটবেলার কথা তার মনে পড়ে যায়। কি তরবর করে হাঁটতো রেনু। মধু তখন ফুটবলের ওস্তাদ খেলোয়াড়।
সে প্রায়ই চঞ্চল রেনুর পায়ে লেঙ্গি মেরে আনন্দ পেত। কখনো উল্টে পড়ে যেত রেনু, মাকে গিয়ে সক্রোধে নালিশ জানাতো সে চোখের জলে। হেসে মধু মাকে গিয়ে বলতো, এইটা তো ফাউল হয় নাই মা, আমি সাইড থেকে চার্জ করছি। ক্রুদ্ধ রেনু তার উপরে ঝাঁপিয়ে পড়ত। তার রাগ ছাড়াবার জন্য মধু সেই বড় বাড়ি থেকে বকফুল সংগ্রহ করে নিয়ে আসতো। রেনু বকফুল ভাজা খেতে খুব ভালোবাসত যে। সেই ফুল দেখে রেনু এমন নাচানাচি জুড়ে দিত, তখন কে বলবে খানিকক্ষণ আগেই তার দাদাকে সে আক্রমণ করেছিল ক্ষিপ্ত বাঘের মতো। সেই রেনু বেপাত্তা হয়ে গিয়েছিল দাঙ্গায়। নিজের অক্ষমতা অপদার্থতার জ্বালা বুকে নিয়ে মায়ের হাত ধরে এপারে চলে এসেছিল মধু। সে জানতো এমনি করে আবার তাদের দেখা হবে। মধু দুপা এগিয়ে আসে, তারপর অনুতপ্ত মৃদু গলায় বলে, আমি তো আসি রেনু, তোর ভয় নাই, কাল তোরে নিয়ে যাব। একটা উদ্গত আবেগে রেনুর শরীরটা কেঁপে ওঠে। সে বলে, তোমার পাও দুইটা একটু ছুঁইতে দিবা দাদা? রেনু তার অগ্রযোগে প্রণাম করতে চায়। আজন্ম সংস্কারে এটা চাওয়াই তো স্বাভাবিক। তবু এত দ্বিধা, প্রণাম করবার অধিকার কি সে হারিয়ে ফেলেছে? স্থির হয়ে দাঁড়িয়ে মধু অপেক্ষা করে। রেনুর হাত নেমে আসে, সহসা মাথা নিচু হয়। মধুর দু চোখ তখন কি এক দুর্বোধ্য আবেগে যেন সজল হয়ে ওঠে, হয়তো রেনুরও। সামনে মধু পথপ্রদর্শকের মতো হাঁটে, পেছনে নিঃশব্দ শিথিল পায়ে রেনু তাকে অনুসরণ করে যায়। সবে সূর্য অস্ত গেছে, তবু আকাশে সামান্য আলো। অন্ধকার ক্রমে গাঢ় হবে। রাস্তায় আলো জ্বলবে না, ব্ল্যাক আউট চলছে এখনো। মধু যেন তার বোনকে সঙ্গে করে পিছন পানে হাঁটছে। যে সময়কে তারা ফেলে এসেছে পিছনে, তারা যেন সেই পুরনো দিনের দিকে ফিরে যাচ্ছে। কারো মুখে কোনো কথা নেই, কিংবা এত কথা বলার আছে যে কোনো কথাই উচ্চারিত হতে পারছে না। মধুর সঙ্গে রেনু যাবে তার মায়ের সঙ্গে দেখা করতে, একথা হয়েছিল 7 দিন আগে, কিন্তু এতদিন যাওয়া হয়নি। বাঁ-হাতে ব্যান্ডেজ, গায়ে বেহুশ জ্বর নিয়ে আজিজ ফিরেছিল। যেদিন মধুর সঙ্গে রেনুর কথা হয় সেদিন রাতেই। এতদিন রেনু তার ছেলেকে ছেড়ে এক পাও নড়েনি। মধু প্রতিদিনই এসেছে আর ফিরে গেছে। দুদিন থেকে আজিজ ভাবছে সে যেন সম্পূর্ণ সুস্থ। শুধু সুস্থ নয়, সে আহত হয়েছিল তাও মানছে না। ব্যান্ডেজ বাঁধা হাতের যন্ত্রণাও গ্রাহ্য করছে না। দুদিন আগেই ঢাকার পতন হয়েছে, বাংলাদেশ এখন স্বাধীন। আজিজ যেন কবরের তলা থেকে জ্যান্ত উঠে এলো এই খবর শুনে। সে যেন পুনর্জন্ম লাভ করেছে। শিশুর মতো ছটফট করছে, কবে সে মাকে নিয়ে স্বাধীন দেশে ফিরবে। ঠিক হয়েছে, আগামীকালই তারা রওনা দেবে দেশের দিকে। মধুর সামনেই এসব ঠিক হলো। মধু হঠাৎ কেমন অসহায়ভাবে বলে উঠেছিল, তাহলে তুই মায়ের সাথে দেখাটা কইরা যাবি না রেনু? আজিজ অবাক হয়ে তাকিয়েছিল। সে জানত মধু তার মায়ের দেশের বাড়ির লোক, কিন্তু শেষ পর্যন্ত সে সব শুনল। তার মা যে রেনু, সে কথাও তার অজানা রইল না। প্রথমে সে গম্ভীর, হতবাক হয়ে গিয়েছিল। যা নাটকের চেয়েও নাটকীয়, জীবনে যখন তার চেয়েও অভাবিত কিছু ঘটে, মানুষ সহজে কি তা বিশ্বাস করতে পারে? রেনু চেয়েছিল আজিজ যেন এসব জানতে না পারে, কিন্তু লুকিয়ে রাখা গেল না। তার প্রয়োজনই বা কি? আজিজকে রেনু ভালোভাবেই চেনে, চোখের সামনে তাকে বড় হতে দেখল। তাদের সময় হিন্দু বলে মুসলমান বলে যে দূরত্ব ছিল, এরা তা মানে না। আজিজের বন্ধু নির্মল, সে ভালোবাসত রাবেয়াকে। রাবেয়ার মৃত্যুর পরে সে কেমন গুম হয়ে গিয়েছিল। মুক্তিযুদ্ধে আজিজের পাশে দাঁড়িয়ে নির্মল নিজে মৃত্যুবরণ করেছে। আজিজও বলে, আমরা পেট পুইরা খাইতে পাই না, আমার শিক্ষা নাই, চাকরি নাই। হিন্দু মুসলমান সকলকারই তো এক অবস্থা মা, সেখানে তো আর জাত নাই। তার 16 বছরের ছেলেটার মুখে সব কথা শুনে রেনুর বুকটা ভরে যায় আবেগে। আজিজি আজ তাকে জোর করে পাঠালো, নয়তো মায়ের সঙ্গে হয়তো সত্যি রেনু দেখা করতে যেত না। রেনু না এসে উপায় ছিল না। ব্যান্ডেজ বাঁধা হাতটা গলায় ঝুলিয়ে আজিজ তো লাফিয়ে উঠেছিল। সেও যাবে দিদিমার সঙ্গে দেখা করতে। কিছুতেই তাকে থামানো যায় না। একটা যুদ্ধ জয়ের সমান আনন্দ আর উত্তেজনায় সে নাছোড় বান্দা। সে যাবেই। অবশেষে রেনু তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রেখে এসেছে। বলেছে আরেকবার দেশ থেকে এসে
সে যেন দেখা করে যায়। আজিজ মধুর কাছ থেকে তাদের বাড়ির ঠিকানা পরিচয় সব জেনে নিয়ে তবে শান্ত হয়েছে। রেনু যে আজিজকে নিয়ে আসেনি সে শুধু আজিজের হাতের জন্য নয়, রেনু আতঙ্কিত তাকে দেখে তার মা কি করবে। মধুর হাতে ছোট একটা টর্চ, সেটা জ্বলছে নিভছে। খালি পায়ে হাঁটছে রেনু, খোয়াময় রাস্তা। এর চেয়ে যন্ত্রণাদায়ক পথ তারা 20-25 দিন হেঁটে পার হয়ে এসেছিল। কাজেই এতে তার কোনো কষ্ট হচ্ছিল না, শুধু তার মন মায়ের কথা ভেবে তোলপাড় করছে। অথচ দাদাও কিছু বলছে না। শেষে রেনু জিজ্ঞেস করে, আমার কথা শুনলে মায় কি কইল দাদা? অন্ধকারে মধুর অন্যমনস্কতা ভেঙে যায়। সে এরকমই ভয় করছিল রেনু কিছু জিজ্ঞেস করবে তাকে। মধু কি বলবে ভেবে পায় না। হাজার হলেও নিজের পেটের সন্তান তো, মা হয়ে মেয়েকে কি উপেক্ষা করতে পারবে? কিন্তু মধুর মুখে সব কথা শুনে মা ছিচি করে উঠেছে। ক্ষুব্ধ কণ্ঠে বলেছে, ও মেয়ের মুখ আমি মরে গেল দেখুম না, অরে তুই এ বাড়িতে পা দিতে দিস না মধু। ছি মা, এই কথা কেন কও? রেনু তোমার মাইয়া না? না, ফুঁসে উঠে মা বলেছিল ও আমার কেউ না, অরে পেটে ধরি নাই আমি। তবু মধু ভাবে সামনে এসে দাঁড়ালে মা রেনুকে ঠিকই মেনে নেবে। সে মুখে অন্য কথা বলে, প্রায় তো এসেই বললাম, এই যে রাস্তাটা মোড় নিলেই আমাকে বাড়ি। রেনুর বুকটা চুপসে যায় দাদার কথা শুনে। তার প্রশ্নের উত্তর না পেয়ে তার মনটা দমে যায়। সামনে সেই বাড়ি যেখানে গিয়ে তার মাকে রেনু দেখতে পাবে 19 বছর পরে। উত্তেজনা আশঙ্কায় তার হাত পা শিথিল হয়ে আসে। রাস্তা ক্রমে সরু হচ্ছে। আশেপাশে খানা ডোবা একটা ঝোপঝাড়ে ঘেরা বাড়ির সামনে এসে মধু বলে, শোকে তাপে মা অন্যরকম হয়ে গেছে রে রেনু, বলে সে বাড়ির ভেতরে ঢোকে। আয় রেনু, আইসা পড়ছি আমরা। শঙ্কিত উদ্বিগ্ন পায়ে রেনু মধুকে অনুসরণ করে। একটা বড় টিনের ঘর, বাঁশের বেড়া, সামনে ছোট্ট বারান্দা। উঠোন থেকে দেখা যায় বারান্দায় বাঁ পাশের ঘরে কে একজন পিছন ফিরে বসে আছে। ডান দিকের ঘরে ঢুকে যায় মধু। গলা সামান্য উঁচু করে বলে, মনির মা, রেনু আইছে। উঠোনেই দাঁড়িয়ে থাকে রেনু। ঘর থেকে মোড়া হাতে একটি ঘোমটা টানা বউ বেরিয়ে আসে, সঙ্গে একটি ফ্রক পরা 6-7 বছরের মেয়ে। বউটি বেশ তস্তভাবে এসে উঠোনেই মোড়াটা এগিয়ে দেয়। পেছনে মধু এসে বলে, বারান্দায় দাও না। রেনু প্রতিবাদ করে, না ঠিক আছে। মধু রেনুকে বলে, তোর বৌদি, আর এই হচ্ছে মাইয়া মনি। তারপর মনির হাত ধরে রেনুকে দেখিয়ে বলে, তোর পিসি রে মনি। সঙ্গে সঙ্গে মেয়েটি সংকুচিত হয়ে মধুর গা ঘেঁষে দাঁড়ায়। রেনুর ইচ্ছে করে বৌদিকে প্রণাম করতে, তাদের সম্পর্ক প্রণামের, কিন্তু তার হাত ওঠে না। হয়তো বয়সে তার ছোটই হবে বৌদি, এরকম যুক্তি তার মাথায় আসে। চা করো একটু, মধু বলে। বৌদি একবার ভালো করে রেনুর দিকে তাকায়। রেনু। বৌদি হেসে বলে, তুমি বসো, আমি চা করে আনি। মধু মেয়েকে বলে, পিসিরে প্রণাম কর। সরল পিতৃভক্ত মেয়েটি ভীরু পায়ে রেনুর কাছে আসতেই রেনু তাকে 2 হাতে টেনে নিয়ে জিজ্ঞেস করে, নাম কি তোমার? মেয়েটি চট করে প্রণাম করে বসে। রেনু তার চিবুক স্পর্শ করে স্থির হয়ে তাকিয়ে থাকে। তখন মধু ইতস্তত করে বাঁদিকে ঘরে ঢুকে যায়। রেনু স্পষ্ট বুঝতে পারে থান পরা ঘোমটা টানা তার মা ঠাকুরের আসনের সামনে বসে আছে। স্থির নিষ্কম্প তার শরীর, সামনে প্রদীপ জ্বলছে। মধু খুব কাছে গিয়ে কিছু বলে বোধহয়, নিম্ন স্বরে। এই সময় মেয়েটি খুব আস্তে আস্তে রেনুকে প্রশ্ন করে, তুমি আমার পিসি? হ, তোমার পিসি, বলে রুদ্ধ আবেগে মেয়েটিকে জড়িয়ে ধরে রেনু। আর ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতরে কান্নার শব্দে সে চমকে ওঠে। হতচকিত রেনু দেখে মা ফুপিয়ে ফুপিয়ে বিলাপ করছে। তার মাথা মাটি স্পর্শ করেছে। তার কান্নার সুর ক্রমে অস্থির হয়ে উঠছে। কোনো কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না। মাঝে মধ্যে হায় রে আমার রতন রে, সম্ভবত এই জাতীয় কোনো শব্দ উঠছিল। হয়তো শুধু রতনের নয়, বাবার মৃত্যুর শোকও মার এতদিনের জমানো কান্নায় ভেঙে ভেঙে পড়ছে। সামনে লণ্ঠন জ্বলছিল। বৌদি রেখে গেছে। রেনুর ইচ্ছা হচ্ছিল লণ্ঠনটা নিভিয়ে দেয়। খুব সংকুচিত হয়ে মধু মায়ের পেছনে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ। রেনুর মনে হয় তার দম যেন বন্ধ হয়ে আসছে। মেয়েটি সবাই ভেতরে তাকিয়ে দেখে। হঠাৎ তার ঠাকুমার কান্নার কারণ সে অনুমান করতে পারে না। ফলে সে পিসির দিকে চেয়ে দেখে।
তার চোখেও জল দেখে সে অবাক হয়। রেনুর চোখের জল তখন নিঃশব্দে তার দুগাল বেয়ে পড়ছে। তার বারবার মনে হয় না এলেই ভালো হতো। মায়ের কান্না থামে না। অনেকক্ষণ ওরা সবাই নির্বাক হয়ে থাকে। চা দিয়ে যায় বৌদি, কিন্তু চা খেতে পারে না রেনু। চা জড়িয়ে জল হয়ে যায়। রেনু বুঝতে পারে মা কিছুতেই উঠবে না, তার দিকে ফিরেও চাইবে না। তবু তার ইচ্ছা করে শুধু মায়ের মুখটা একবার দেখতে, কিন্তু মা তেমনি উপর হয়ে পড়ে থাকে আসনের সামনে। রেনু এসব ভুলে গেছে কতদিন। তার কোনো ঠাকুর নেই, তার কোনো নামাজ নেই, পুজো নেই, তার ভগবান নেই, আল্লাহ নেই। রেনুর কাছে সব অবান্তর, হাস্যকর হয়ে গেছে কবে। ঠিক এ সময় তার ওসমানের কথা মনে পড়ে। বাবাকে ভাইকে খুন হতে দেখে রেনু মূর্ছা গিয়েছিল। তারপর তার মূর্ছা ভেঙে গেলে সে দেখেছিল কয়েকটি লোক তার ইজ্জত নেবার চেষ্টা করছে। হঠাৎ এ সময় কোথা থেকে ছুটে এসে ঝাঁপিয়ে পড়েছিল ওসমান। ওসমান তার ইজ্জত বাঁচিয়েছিল। বিয়ে করবার জন্য সে জোর জবরদস্তিও করেনি। শেষ পর্যন্ত রেনু নিজেই রাজি হয়েছিল। মা কি আশা করেছিল মান বাঁচাতে রেনু আত্মহত্যা করবে? সে চেষ্টাও রেনু করেনি তা নয়, কিন্তু ওসমানের জন্য রেনু সেটা করতে পারেনি। তাছাড়া রেনু বুঝেছিল নিজের হাতে নিজেকে খুন করা সবচেয়ে কঠিন কাজ। এ সময় হঠাৎ রেনু উঠে দাঁড়ায়, দৃঢ় গলায় মধুকে বলে, দাদা চল যাই, আমারে পৌঁছায় দিয়ে আসো। তার কণ্ঠস্বর উঁচু বলেই তার মায়ের কানে গিয়ে থাকবে, কিন্তু তাতে তার কান্না থামে না। হায় রে আমার রতন, তার মায়ের কণ্ঠস্বর আরো স্পষ্ট হয়। রেনু মনে হয় মায়ের এ শোক, এ কান্না শুধু তার দূরত্বকে বাড়িয়ে দিয়েছে। মা কখনো তার সামনে এসে দাঁড়াবে না। হতাশভাবে মধুও বেরিয়ে আসে। সেও বুঝতে পারে মা আসবে না কিছুতেই রেনুর সামনে। রেনুকে সহজভাবে নিতে পারছে না বলে এতদিন বাদে মা কান্নায় ভেঙে পড়েছে। অভিমানে ক্ষুব্ধ হয়ে ওঠে রেনু। সবই কি তার দোষ? তার মনে হয় ছুটে চলে যায় সেই মুহূর্তে এখান থেকে। তবু পা বাড়িয়ে সে অবাক হয়ে যায়। ভেতরের কান্না তার কণ্ঠায় এসে চেপে ধরে। তার মনে হয় অন্তত একবার সে মাকে চোখের দেখা দেখে যায়। শেষবারের মতো সে মুখ ঘুরিয়ে দেখে, কিন্তু মা তেমনি অনড়, তেমনি উপর হয়ে পড়ে কান্নাকাটি করে যাচ্ছে। তার মনে হয় শেষ সুযোগও হাতছাড়া হয়ে গেল বুঝি। এত কাছে এসেও সে মায়ের মুখটা দেখে যেতে পারল না। কোনদিন এই জন্মে আর মায়ের মুখটা দেখা হবে না বোধ হয়। মধু নিরুপায় গলায় বলে, চল রেনু, তোরে দিয়ে আসি। ঠিক এই মুহূর্তে দাদার উপরেই রেনু রাগ হয়ে যায়। এই জন্য কি তবে তাকে নিয়ে আসা হয়েছিল? এসবের কি দরকার ছিল দাদা? তীব্র ভৎসনার সুর তার গলায়। তার দু চোখ অশ্রুপূর্ণ। দ্রুত পায়ে রেনু উঠোন থেকে রাস্তার দিকে ছুটে যাবে। ঠিক এই সময় বাইরে কিছু লোকের গুঞ্জনে সকলে স্তব্ধ হয়ে যায়। আর কিছু ভাববার আগে হঠাৎ রাস্তার দিক থেকে মা মা জোরে হাঁক দিতে দিতে আজিজ উঠোনে এসে দাঁড়ায়। গাঢ় নিঃশব্দের মধ্যে আজিজের কিশোর কণ্ঠের মা ডাক ছড়িয়ে যায়। আজিজ কিছু বুঝে উঠতে পারে না, তার মা কেন উঠোনে দাঁড়িয়ে আর সবাই নির্বাক হয়ে দাঁড়িয়ে আছেই বা কেন। হঠাৎ এ সময় রেনু তার সরল তেজি ছেলেকে প্রবল দু হাতে জড়িয়ে ধরে। আজিজ আরো অবাক হয়। তার মনে হয় মাকে ছেড়ে যেতে তার নিজের মায়ের অসম্ভব কষ্ট হচ্ছে। ঘরের মধ্যে তখন রেনুর মায়ের কান্না থেমে গেছে। নিজের কান্নার শব্দে এসে সম্পূর্ণ মা শুনলেও কিশোর কণ্ঠের জোরালো মা, এই ডাক তার কানে গেছে। গত 19-20 বছর ধরে রতনের ছবি তার বুকের ভেতরে যেমনটি ছিল আজও তেমনি আছে। সেই 17 কিশোর রতন, তার কণ্ঠস্বরও ছিল এমনি জোরালো। অস্পষ্ট স্বরে আপন মনে রতনের মা উচ্চারণ করে, কে? তার শিথিল হাতের শক্তিতে সে কিছুতেই উঠে দাঁড়াতে পারে না। ভারী শরীরটা কাঁপতে থাকে, তবু বারবার উঠে দাঁড়াবার চেষ্টা করে যায়। আর ঠিক তখনই নিজের মায়ের হাত ছাড়িয়ে নেয় আজিজ। ঘরের মধ্যে বৃদ্ধাকে তার চোখে পড়ে। তার উঠে দাঁড়াবার অক্ষম চেষ্টা দেখে সে চঞ্চল হয়ে ওঠে। সহসা সে সবাইকে অবাক করে দিয়ে ছুটে যায়। একেবারে ঘরের ভেতরে ঢুকে গিয়ে বৃদ্ধাকে একমাত্র সক্ষম হাতটা দিয়ে দাঁড় করিয়ে দেয় সে। বৃদ্ধা উঠে দাঁড়িয়ে অবাক চোখে আজিজকে দেখতে থাকে। তার ক্ষীণ দৃষ্টিতে সব কিছু স্পষ্ট হয় না, সামান্য ঝাপসা লাগে। চেনা অচেনায় কুয়াশাচ্ছন্ন।
তাই উৎসুক দুহাতে পরম মমতায় আজিজের মুখ, চোখ, নাক, এমনকি গলার থেকে ব্যান্ডেজ ঝোলানো আহত হাতটা অব্দি স্পর্শ করে যায়। এ সময় বৃদ্ধার দু চোখ বেয়ে নিঃশব্দে জল গড়িয়ে যেতে থাকে অবিরল ধারায়। বাইরে উঠোনে দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে দেখতে এতক্ষণে চাপা শব্দে কেঁদে ওঠে রেণু। ধন্যবাদ।